গল্পটা শুরু হয় ঘন জঙ্গলে ভয়াবহ নিরাপত্তা দিয়ে। একজন মানুষ যেন উন্মাদের মতো দৌড়াচ্ছিল, এই আশায় যে হয়তো এই জঙ্গল থেকে বের হয়ে যাওয়ার কোনো পথ পাওয়া যাবে। কিন্তু জঙ্গল এতটাই ঘন, এতটাই অদ্ভুত যে কোথাও কোনো পথের চিহ্ন দেখা যাচ্ছিল না। সে সূর্যের দিকে তাকিয়ে দৌড়াতে থাকে, কিন্তু সূর্য ধীরে ধীরে অস্ত্র দিতে শুরু করে। তবুও সেই মানুষটি দৌড়ানো থামায় না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটা বোর্ড দেখতে পায়। বোর্ডে লেখা পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এই জায়গা থেকে কেউ আর ফিরে যেতে পারে না। এবং এই বোর্ডে নাম্বার লেখা 108। এটা দেখে লোকটা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে থাকে। পুরো জঙ্গলে এক অদ্ভুত শিউরে ওঠার মতো ভয় ছড়িয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে সব পাখি একসাথে উড়ে পালিয়ে যায়। এত মাইল হাঁটার পরও লোকটা কোনো বন্য প্রাণী চোখে দেখেনি, কিন্তু হঠাৎ করে এই পাখিগুলোকে দেখে মনে হচ্ছে তারা যেন ভয়ঙ্কর কিছু দেখে এখান থেকে পালাচ্ছে। ভয়ে মানুষটা আরো বেশি দৌড়াতে শুরু করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর পরও সেই লোকটা আবার সেই একই জায়গায় এসে থামে। কিন্তু সামনে আবার দাঁড়িয়ে আছে সেই 108 নাম্বার বোর্ড, যেখানে লেখা পয়েন্ট অফ নো রিটার্ন। এখন সে স্পষ্ট বুঝতে পারে সে যতই দৌড়াক এই জঙ্গল থেকে বের হওয়া অসম্ভব। তাই সে এখন লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু কোথাও নিরাপদ জায়গা নেই। বাধ্য হয়ে সে একটা গাছের ডালে ওঠে, কিন্তু তখনই ডালটা ভেঙে পড়ে যায় আর সে অনেক উঁচু থেকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়। সে জ্ঞান হারানোর আগ মুহূর্তে হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। অদ্ভুত গর্জনের ভয়ঙ্কর শব্দ শোনা যায়। শব্দ শুনে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক তখনই অদৃশ্য কোনো কিছু তাকে টেনে নিয়ে যায়। কি তাকে টেনে নিয়ে যায় তা দেখানো হয় না, শুধু তার যন্ত্রণা ভরা আত্মনাদের চিৎকার শোনা যায়। এই ঘটনার 6 দিন পর শহরে দেখা যায় মিনা নামের এক মেয়েকে, যে একটি বার্ড শপে কাজ করে। তার বস এসে তাকে একটি সোনালী রঙের তোতা শহর থেকে অনেক দূরে ডেলিভারি করতে বলে। সে রাজি হয়ে যায়। মিনা রাজি হয়ে তোতাটি নিয়ে রওনা হয়। গাড়িতে বসে গন্তব্যের লোকেশন সেট করে সে। শহর ছাড়িয়ে যাওয়ার সময় সে একটি বোর্ডে বহু মানুষের নিখোঁজ হওয়ার ছবি দেখতে পায়। মানে এই এলাকায় আগে অনেক মানুষ নিখোঁজ হয়েছে, কিন্তু মিনা সেই দিকে গুরুত্ব না দিয়ে সে পথ চলতে থাকে। শর্টকাট নিতে গিয়ে সে সেই জঙ্গলের ভিতর দিয়ে যায়, যাতে সে তাড়াতাড়ি ডেলিভারি করে ফিরতে পারে। এটাই সেই জঙ্গল যেখানে আমরা আগের মানুষটাকে হারিয়ে যেতে দেখেছিলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই মিনা বুঝে যায় সে মারাত্মকভাবে ফেসে গেছে। মোবাইলে নেটওয়ার্ক নেই, গাড়ির রেডিওটাও বন্ধ হয়ে গেছে। মিনা ওই পথ দিয়ে ফিরে যেতে চায়, কিন্তু কোনো পথই চিনতে পারে না। কিছুক্ষণ পরে গাড়িটাও নষ্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে সে যখন সাহায্যের জন্য সামনের দিকে আগায়, তখনই তার চোখে পড়ে সেই একই বোর্ড, পয়েন্ট অফ নো রিটার্ন। মিনা কিছুই বুঝতে পারে না। তোতা পাখিটি হাতে নিয়ে একটু দূরে যেতে থাকে, কিন্তু আশেপাশে কোনো সাহায্যের চিহ্ন নেই। ফিরে এসে সে দেখে যেখানে সে গাড়িটি রেখেছিল সেখানে গাড়িটা আর নেই। সে ভাবতে থাকে হয়তো সে ভুল জায়গায় এসেছে, কারণ পুরো জঙ্গলটাই একই রকম দেখতে। এদিকে অন্ধকার ক্রমে ঘন হচ্ছে, আবার আগের মতো সব পাখি একসাথে উড়ে যায়। মাটি কেঁপে ওঠে। মিনার ভয় বাড়তে থাকে। মনে হয় আশেপাশে কেউ যেন আছে। হঠাৎ সে দূরে একটি ছায়া দেখতে পায়। তার মনে হয় কেউ যেন সেখান দিয়ে দৌড়ে গেছে। ঠিক তখনই সে দেখতে পায় এক বুড়ি মহিলা দৌড়াচ্ছে। মিনা সাহায্যের জন্য ডাকতে ডাকতে তার পিছু নেয়, কিন্তু মহিলা থামে না। হঠাৎ সে যেন কোথায় হারিয়ে যায়। মিনা তাকে খুঁজতে খুঁজতে এগোতেই দূরে একটি ঘর দেখতে পায়। সেই বুড়ি মহিলা দরজা খুলে বলে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ভেতরে আসো। মিনা দৌড়ে ঘরের ভেতরে ঢুকতেই বুড়ি দরজা বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে মিনা দেখে এটা খুবই অদ্ভুত এক ঘর, আর তার ভেতরে একটি বিশাল আয়না লাগানো। ওই বুড়ি মহিলার সঙ্গে আরো 2 জন ছিল। মিনা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে, এটা কেমন ঘর? বুড়ি মহিলা উত্তরে বলে, এই জায়গাটিকে আমরা দি কোভ বলি। আমার নাম ম্যাডলিন। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ তার
নাম কিয়ারা আর ওই ছেলেটির নাম ড্যানিয়েল। ম্যাডলিন বলে এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি এসে আয়নার সামনে দাঁড়াও, কেউ আমাদের দেখতে আসছে। মিনা অবাক হয়ে জিজ্ঞাসা করে কে আমাদেরকে দেখতে আসছে, কিন্তু বুড়ি মহিলা কোনো উত্তর দেয় না। ঠিক তখনই বাইরে থেকে এক ভয়ঙ্কর অদ্ভুত শব্দ শোনা যায়। মিনা কাঁপতে কাঁপতে বলে এটা কিসের শব্দ? কিয়ারা বলে ওরা ওয়াচার, ওরা আমাদেরকে দেখে, ওরা আয়নার ওপাশে দাঁড়িয়ে আমাদের দেখে, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাই না। সূর্য ডোবার পর ওরা আসে, সারা রাত আমাদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আয়নার ওপাশ থেকে যেন তুমুল আওয়াজ ভেসে আসতে থাকে। মিনা ভয় পেয়ে বলে এবার আবার কিসের শব্দ? ম্যাডলিন বলে ওয়াচাররা তোমাকে দেখে খুশি হয়েছে, তারা হাততালি দিচ্ছে। মিনা আরো বিভ্রান্ত হয়ে পড়ে, সে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে চায়। মিনা জিজ্ঞাসা করে ওয়াচারদের কি কেউ দেখেছে? উত্তরে বলে না, এখনো তারা কেউ দেখেনি। রাত কেটে যায়, ভোর হলে সবাই ঘরে ফিরে আসে। ম্যাডলিন বলে ওয়াচাররা শুধু রাতে বের হয়, দিনে আমরা জঙ্গলে ঘুরতে পারি। মিনা রাতভর শুধু ভাবছিল কিভাবে সূর্য উঠলে সে এই জঙ্গল থেকে পালাবে। তাই সকালে সে বন থেকে বের হওয়ার পথ খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু ম্যাডলিন সবাইকে ইশারা করে তাকে আটকানোর জন্য, যেন সে জানে মীরা ফিরে আসবে, কারণ এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই। মিনা যখন যেতে থাকে ম্যাডলিন শুধু বলে এই সিদ্ধান্ত তোমার জন্য ভালো নয়, এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই, অন্ধকার নামার আগেই ফিরতে হয়, নইলে মরতে হবে। মিনা কারো কথা বিশ্বাস করে না, সে পাখিটিকে নিয়ে এগিয়ে যায়। কিছু দূর যেতেই আবার দেখতে পায় সেই পয়েন্ট অফ নো রিটার্নের 108 নাম্বার বোর্ড। সে ঘাবড়ে যায়, কিন্তু সে সামনের দিকে এগোতে থাকে। সূর্যের দিক দেখে সে আগাতে থাকে, কিন্তু জঙ্গল শেষ হয় না। হঠাৎ পথ শেষ হয়, সামনে একটি পাহাড়ের চূড়া, নিচে দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গল। মিনা হতাশ হয়ে পড়ে, ঠিক তখনই তার কাঁধে কেউ হাত রাখে। মিনা আঁতকে ওঠে, পিছনে তাকিয়ে দেখে এরা ম্যাডলিন। ম্যাডলিন শান্ত গলায় বলে শুধু তুমি নাও, আমরা সবাই চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার, এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই। সে মিনাকে নিয়ে জঙ্গলের ভিতরে যায়, চারদিকে তাকে অনেকগুলো পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ড দেখায়, সবগুলো বৃত্তাকারে বসানো, আর সেই বৃত্তের মাঝখানে তাদের ঘর। ম্যাডলিন বলে জঙ্গলটা হলো শিকারী, আর আমরা সবাই শিকার, বাঁচতে চাইলে আমাদের সঙ্গেই থাকতে হবে। এই বোর্ডগুলো ঘর থেকে অর্ধ দিনের দূরত্বে লাগানো, এগুলো দেখলে ফিরে যেতে হবে, নইলে ফেরার পথ থাকবে না। মিনা জিজ্ঞাসা করে এগুলো কে বানিয়েছে? ম্যাডলিন উত্তরে বলে একজন প্রফেসর, কিন্তু কেউ আজও তাকে দেখেনি। আবার রাত হয়, সবাই সেই ঘরে ফিরে আসে। প্রতি রাতের মতো ওয়াচাররা তাদেরকে দেখতে আসে। আজ কিয়ারা তাদের সামনে নাচ করে, বলে এটা তাদের ভালো লাগে। চারজনকে প্রতি রাতে এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো না, তারা ইচ্ছে মতো চলাফেরা করতে পারে। শুধু একটা নিয়ম, ওয়াচারদের দিকে মুখ রাখতে হবে, পিছনে ঘোরা যাবে না। এমনটা করলে ওরা প্রচন্ড রেগে যায়। দিনে তাদের অন্য সমস্যাও আছে, জঙ্গলে শিকার করে খাবার জোগাড় করতে হয়। পরের দিন কিয়ারা আর মিনা শিকার করতে যায়। মিনা জিজ্ঞাসা করে ওয়াচাররা আসলে কি চায়? কিয়ারা বলে আমি ঠিক জানি না। ম্যাডলিন বলে ওরা আমাদের দেখছে, লক্ষ্য করছে, কিন্তু আমরা যদি ওদের এক ঝলক দেখি আমরা পাগল হয়ে যাব, কারণ ওরা নাকি খুবই ভয়ঙ্কর। এবার কিয়ারা তাকে একটি গভীর গর্ত দেখায়, এমন অনেক গর্ত আছে। ওয়াচাররা দিনের বেলা এসব গর্তে লুকিয়ে থাকে, রাতে বের হয়, দিনের আলোয় তাদের শরীর পুড়িয়ে দেয়। কিয়ারা আরো বলে 5 মাস আগে আমি আমার স্বামীর সঙ্গে এখানে এসেছিলাম, তখন থেকেই আমরা এখানে আটকে আছি। 6 দিন আগে সে পথ খুঁজতে বের হয়েছিল, আমি জানি সে ফিরবে, আমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাবে, কিন্তু আমরা জানি কিয়ারা স্বামী আর ফিরবে না, কারণ সেই মানুষটি যাকে গল্পের শুরুতে কেউ টেনে নিয়ে গিয়েছিল, সে এখন মৃত। এভাবে কথা বলতে বলতে তারা ঘরের কাছে ফিরে আসে। এখানে ম্যাডলিন মিনাকে বেঁচে থাকার জন্য 3টি নিয়ম বোঝায়। প্রথম নিয়ম, রাতে কখনো সে দরজা খুলবে না। দ্বিতীয়, রাতে ঘুমোতে যাওয়ার সময় সে আয়নার দিকে নিজের পিঠ করবে না। আর তৃতীয়, দিনের বেলায় সে কখনোই সেই গর্তগুলোর কাছে যাবে না এবং যতটা সম্ভব আলোতে থাকবে। ম্যাডলিন বলে এই 3টি নিয়ম মেনে চললে তুমি বেঁচে থাকবে।
কিন্তু মিনা ম্যাডলিনের কথায় মোটেও বিশ্বাস করতে পারে না। সেদিন রাতে মিনা ওই ওয়াচারদের ব্যাপারে জানতে চেয়েছিল, তাই সে আয়নার কাছে কান লাগিয়ে কোনো শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছুই শুনতে পায় না। তাই তার কাছে ম্যাডলিনের কথাগুলো মিথ্যা মনে হতে থাকে। তাই সে নিয়ম ভেঙে আয়নার দিকে পিঠ করে শুয়ে পড়ে, আর ঠিক সেটাই ওয়াচারদের রাগিয়ে তোলে। তারা জোরে জোরে সেই আয়নাটা আঁচড়াতে শুরু করে। শব্দে ম্যাডলিন ঘুম ভেঙে দৌড়ে আসে এবং তাড়াতাড়ি মিনাকে আয়নার দিকে মুখ করে দাঁড় করায়। তখনই ওয়াচারদের রাগ কমে, অর্থাৎ মানুষ যদি ওয়াচারদের নিজের পিঠ দেখায় তারা সেটাকে অপমান মনে করে। রাত কেটে যায়। পরদিন মিনা ম্যাডলিনের সঙ্গে শিকার করতে বের হয়। মিনা তাকে জিজ্ঞাসা করে, আজ পর্যন্ত কি তুমি কোথাও ওয়াচারদের দেখেছো? তাদের সঙ্গে থাকা ড্যানিয়েল বলে, না, আমি কখনো ওয়াচার দেখিনি, আর যেই দেখেছি সে কোনোদিন বেঁচে ফিরে আসেনি। তখন মিনা ড্যানিয়েলকে বোঝায়, আমার মনে হয় এগুলো ম্যাডলিনের বানানো গল্প, যাতে আমাদের এখানে আটকে রাখতে পারে। আমাদের অবশ্যই ওই গর্তগুলো গিয়ে দেখা উচিত, হয়তো এখান থেকে বের হওয়ার কোনো পথ পাওয়া যাবে। ড্যানিয়েলও এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছে। সেও কোনোভাবে জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে চাইছিল। তাই সে মিনার কথা মেনে নেয় এবং তাড়াতাড়ি দুজনে গর্তগুলোর কাছাকাছি পৌঁছায়। এরপর মিনা নিজেকে দড়ি দিয়ে বেঁধে গর্তের ভিতরে নামে। দড়ির অন্য প্রান্তে ড্যানিয়েল ধরেছিল, যদি কোনো বিপদ হয় সে যেন মিনাকে তুলে আনতে পারে। মিনা নিচে পৌঁছে দেখে সেখানে মানুষের অনেক জিনিসপত্র পড়ে আছে। মিনা সেগুলো জড়ো করে। এগুলো সেই সব মানুষের জিনিস যারা ওয়াচারদের শিকার হয়েছিল। ড্যানিয়েল দড়ি দিয়ে ক্যামেরা, সাইকেল আর প্রয়োজনীয় সব জিনিস উপরে তোলে। এরপর মিনা অপেক্ষা করতে থাকে কখন ড্যানিয়েল দড়ি নামাবে যেন সে উপরে উঠতে পারে। ঠিক তখনই গর্তের ভিতরে কারো নড়াচড়ার শব্দ শোনা যায়। মিনা তাড়াহুড়া করে ড্যানিয়েলকে দড়ি নামাতে বলতে থাকে, কিন্তু এর মধ্যেই এক ওয়াচারের হাত তাকে ধরতে এগিয়ে আসে। কিন্তু মিনা রোদে দাঁড়িয়েছিল। সূর্যের আলো সেই হাতের উপরে পড়তেই সেই হাতটা পুড়ে যেতে থাকে। ঠিক তখনই ড্যানিয়েল দড়ি নামায় এবং মিনা দ্রুত উঠে আসে। মিনা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তারা জিনিসপত্র নিয়ে সেফ হাউসে ফেরে। ম্যাডলিন জিজ্ঞাসা করে, এই জিনিসগুলো কোথায় পেয়েছো? তারা মিথ্যা বলে যে এগুলো জঙ্গলে পাওয়া যায়। বহু বছর ধরে এখানে থাকার কারণে ম্যাডলিন বুঝে যায় এগুলো নিশ্চয়ই গর্ত থেকে পাওয়া যায়। সে মিনাকে জিজ্ঞাসা করে, গর্তে কি দেখেছো? কিন্তু মিনা কিছু বলে না। এদিকে তারা খুবই খুশি ছিল, কারণ আজ রাতে তারা ওয়াচারদের দেখতে পারবে। কারণ মিনা গর্ত থেকে একটা ক্যামেরা এনেছিল। ড্যানিয়েল কোনোভাবে সেই ক্যামেরা টিভির সঙ্গে জুড়ে দেয়, যাতে তারা ওয়াচারদের দেখতে পায়। ম্যাডলিন বারবার তাদেরকে বোঝাতে থাকে, তোমরা ভুল করছো, কিন্তু তারা দুজনে কিছুই শোনে না। রাত গভীর হয়, তবুও কোনো ওয়াচার দেখা দিতে আসে না। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে। কথাবার্তার মাঝেই দরজায় কড়া নাড়ার শব্দ আসে। টিভির পর্দায় তারা মানবদেহের দুটি পা দেখতে পায়। বাইরে যেই ছিল কিয়ারার স্বামীর গলায় কথা বলছিল এবং দরজা খুলতে বলছিল। কিয়ারা ভাবে নিশ্চয়ই তার স্বামী এখান থেকে বের হওয়ার পথ খুঁজে পেয়ে ফিরে এসেছে। সে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে যায়, কিন্তু ম্যাডলিন তাকে আটকায়। ম্যাডলিন জানতে চায় এত রাতে কোনো মানুষ এখানে পৌঁছাতে পারে না। কিয়ারা তার কথা মানে না এবং দরজা খুলতে চায়। তখন ম্যাডলিন বলে, ও তোমাকে ফাঁদে ফেলছে। তুমি তাকে পরীক্ষা করো। তুমি তাকে এমন কিছু জিজ্ঞাসা করো যা শুধু তুমি আর তোমার স্বামী জানে। কিয়ারা বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে একটি বই সম্পর্কে প্রশ্ন করে, যে বই সম্পর্কে তার জানা থাকার কথা ছিল, কিন্তু বাইরে দাঁড়ানো সেই মানুষটি কোনো জবাব দেয় না। তখনই সবাই বুঝে যায় যে ওটা মানুষ নয়, বরং ওয়াচার। ওরা দরজা খোলে না, দেখে সেই ওয়াচার বাইরে লাগানো ক্যামেরা ভেঙে ফেলে। আর এখানেই প্রথমবার জানা যায় ওয়াচারটা নিজেদের মানুষের রূপে বদলাতে পারে। ওদের এই আচরণে ওয়াচাররা প্রচন্ড রেগে যায়। তারা দ্রুত গতিতে কাছে আঘাত করতে শুরু করে, এত জোরে যে কাছে বড় একটি ফাটল ধরে যায়। কিন্তু ম্যাডলিন বুদ্ধি করে সবাইকে লাইন করে কাছের দিকে দাঁড় করিয়ে দেয়। এতে ওয়াচারদের রাগ কিছুটা কমে যায় এবং তারা সেখান থেকে চলে যায়।
পরের দিন মিনা ম্যাডলিনকে জানায় যে তারা গর্ত থেকে সব জিনিসগুলো চুরি করেছিল। এটা শুনে ম্যাডলিন খুব রেগে যায়। সে বলে, তোমরা দ্বিতীয় নিয়মটিও ভেঙে ফেলেছো। পরে সকালে ম্যাডলিন গর্ত থেকে আনা সব জিনিস গর্তে ছুঁড়ে ফেলে। এতে ওয়াচারদের রাগ কিছুটা শান্ত হয়, কিন্তু এরপর থেকেই ওদের চারপাশে জঙ্গলে অদ্ভুত সব ঘটনা দেখা দিতে থাকে। আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ড্যানিয়েলের উপরে। ড্যানিয়েল হঠাৎ সামান্য কারণে প্রচণ্ড রেগে যেতে থাকে। অন্যদিকে কেয়ারা, যে এতদিন ধরে আশা করেছিল যে তার স্বামী এখনো বেঁচে আছে এবং একদিন সে তাকে উদ্ধার করবে, এখন সে বুঝতে পারে তার স্বামী আর ফিরবে না। এই সত্যটা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। বাঁচার সব কারণ যেন সে হারিয়ে ফেলেছে। সে ঠিক করে সে গর্তের ভেতরে লাফিয়ে নিজের জীবনটা শেষ করবে। ঠিক সেই সময় মিনা দৌড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে ড্যানিয়েল অদ্ভুত দৃষ্টিতে ম্যাডলিনের দিকে তাকায়। হঠাৎ রেগে গিয়ে সে ম্যাডলিনকে গাছে বেঁধে ফেলে। ড্যানিয়েল বলে, আমি আর এই বুড়ির কোনো নিয়ম মানব না। এখন সবার আমার কথা মানতে হবে। রাত নামতে চলেছে দেখে ড্যানিয়েল দৌড়ে ঘরের দিকে যায় এবং কিয়ারাকেও ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। মিনা এবং ম্যাডলিনকে বাইরে রেখে দেয় ওয়াচারদের জন্য। দুজন দরজার সামনে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে, ড্যানিয়েল দরজা খোলো। কিন্তু ড্যানিয়েল দরজা খোলে না। চারদিকে অন্ধকার নেমে আসে। ওয়াচারদের বেরিয়ে আসার সময় হতে থাকে। তাই প্রাণ বাঁচাতে তারা দুইজন একটা ঘন গাছের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর গো গো শব্দ করতে করতে ওয়াচাররা বের হতে শুরু করে। এই সময় প্রথমবার দর্শকরা ওয়াচারদের একটু দেখতে পায়। তারা ছিল লম্বা, সরু আর ভয়ঙ্কর। নিজেদের গর্ত থেকে বের হয়ে তারা সবাই সেই রুমের দিকে যায়। আর যখন দেখে ম্যাডলিন আর মিনা সেখানে নেই, তখন তারা দুজনকে খুঁজতে বের হয়। পুরো জঙ্গল চষে ফেলে। ওয়াচাররা দূরে সরে যেতেই সুযোগ বুঝে ম্যাডলিন আর মিনা আবার সেই রুমের কাছে পৌঁছায় এবং কান্নাকাটি করতে করতে দরজা খুলতে বলে। এবার ড্যানিয়েলের মনে একটু দয়া জাগে এবং সে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে প্রথমেই ম্যাডলিন ড্যানিয়েলের উপর প্রচণ্ড রেগে যায়। তারপর সবাইকে কাচের সামনে দাঁড় করিয়ে ওয়াচারদের সত্য গল্প বলতে শুরু করে। ম্যাডলিন বলে, আমরা এত নিয়ম ভেঙেছি যে এবার আর ওয়াচাররা আমাদের ক্ষমা করবে না। আমি তোমাদের ওয়াচারদের আসল সত্যটা বলতে চাই। সে জানায় যখন সে প্রথম এখানে এসেছিল সে এমন কিছু দেখেছিল যা শরীর ঠান্ডা করে দিয়েছিল। সে নিজেরই আরেকটা ডুপ্লিকেট দেখেছিল। আসলে সেটি ছিল একটি ওয়াচার যে তার রূপ ধারণ করার চেষ্টা করছিল। তখন তার চোখ আর চুল পুরোপুরি সঠিক ছিল না। মিনা জিজ্ঞাসা করে, এরা আসলে কি চায়? ম্যাডলিন বলে, ওরা হলো ফেয়ারি, যারা এক সময় মানুষের সঙ্গে মিলেমিশে থাকত। ওদের ছিল ডানা, ছিল জাদু, কিন্তু মানুষ ধীরে ধীরে ওদের ক্ষমতা দেখে ভয় পেতে শুরু করে। তাই মানুষ সিদ্ধান্ত নেয় ফেয়ারিদের ধ্বংস করবে। মানুষের সংখ্যা বেশি হয়, ফেয়ারিরা লড়াইয়ে হারতে থাকে। শেষে মানুষরা তাদের বিশাল এক গর্তে বন্দি করে এবং অভিশাপ দিয়ে চিরতরে আটকে দেয়। ফেয়ারিরা শত শত বছর ধরে ওই গর্তে বন্দি ছিল। সময়ের সাথে সাথে তারা মাটির নিচে পথ ঘুরে বের হওয়ার রাস্তা তৈরি করে। আজ তারা সেই ফেয়ারি যারা বদলে গেছে ওয়াচার রূপে। দীর্ঘ অন্ধকারে থাকার কারণে তাদের ডানা এবং জাদু শক্তি হারিয়ে গেছে। সূর্যের আলো এখন তাদের কষ্ট দেয়, কিন্তু তারা এখন বদলানোর ক্ষমতা রাখে। ড্যানিয়েল জিজ্ঞাসা করে, ওয়াচাররা আমাদের থেকে কি চায়? প্রতি রাতে কেন আমাদের দেখে? ম্যাডলিন বলে, ওরা আবার মানুষের জগতে ফিরতে চায়, কিন্তু নিজেদের আসল রূপে তারা বাঁচতে পারবে না। তাই আমাদের এখানে রেখেছে যাতে আমাদের রূপ ধারণ করতে পারে, আমাদের আচরণ আমাদের মতো মানুষ হতে পারে। তাই ওরা ধীরে ধীরে আমাদের দেখে সবকিছু শিখছে। ম্যাডলিনের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ সব ওয়াচাররা ফিরে আসে। তারা বুঝে যায় ম্যাডলিন ও মিনা আবার ঘরে ঢুকে পড়েছে। আর এটা জানতে পেরে তারা ভয়ঙ্করভাবে রেগে যায় এবং দরজা ভাঙার চেষ্টা শুরু করে। ওরা চারজন মিলে টেবিলটাকে টেনে এনে দরজার সামনে আটকে দেয় যাতে ওয়াচাররা দরজা ভেঙে ঢুকতে না পারে। কিন্তু ওয়াচারদের শক্তি ছিল ভয়ঙ্কর রকমের বেশি। সবাই জানতো যে কোনো মুহূর্তে তারা ভেতরে ঢুকে
ঢুকে পড়বে আর মৃত্যুকে তারা চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিল। ঠিক তখনই তাদের চোখে পড়ে টেবিলটা টানতে টানতে কার্পেটটা উল্টে গেছে। কার্পেট সরাতেই দেখা যায় নিচে এক বিশাল লোহার গেট। তাড়াতাড়ি গেট খুলতেই বোঝা যায় নিচে বিশাল এক বাংকার আছে। তারা দ্রুত বাংকারে নেমে যায় এবং গেট বন্ধ করে দেয়। সবাই ভাবতে পারে না এতদিন ধরে এই জায়গায় থেকেও বাংকারের অস্তিত্ব তারা টেরই পায়নি। বাংকারের ভিতরে হাজার দিনের খাবার ছিল, একটি কম্পিউটার ছিল, আরো বহু রকমের দরকারি জিনিসপত্রে ভরা ছিল ঘরটা। মিনা জানতে চাইছিল এই জায়গাটা কে বানিয়েছে। কম্পিউটার চালু করতেই উত্তর পাওয়া যায় এই পুরো ব্যবস্থা তৈরি করেছিল সেই প্রফেসর মার্টিন। আসলে প্রফেসর আগে থেকেই এসব ক্রিয়েচার সম্পর্কে জানতো। ওয়াচারদের নিয়ে গবেষণা করার ইচ্ছা ছিল তার, তাই তিনি বাংকার বানায়। টাকার লোভ দেখিয়ে তিনি মানুষদের এখানে কাজের জন্য আনতো আর রাতে ওদের উপরের ঘরে রেখে নিজের চুপিসারি বাংকারে নেমে আসতো। সেই সুযোগে ওয়াচাররা উপরতলায় মানুষদের খেয়ে ফেলতো। পরের ভিডিওতে ডক্টর মার্টিন ব্যাখ্যা করে রিসার্চের সময় তিনি এক আলাদা ধরনের ফেয়ারি খুঁজে পেয়েছিল যে দিনের আলোতেও গর্তের বাইরে বের হতে পারত। সেই ফেয়ারিটি ছিল একটি ছোট্ট মেয়ে, একেবারে নিখুঁত রূপ ধারণ করতে পারত, যাকে দেখে কেউ বুঝতেই পারত না সে মানুষ নাকি ফেয়ারি। সে খুব শান্ত ছিল, সে প্রফেসরকে আঘাত করেনি। প্রফেসর তাকে এখানেই এনেছিল, কিন্তু ভিডিওতে ক্যামেরায় ঘুরতেই দেখা যায় সেই ছোট্ট মেয়েটির রূপে থাকা প্রাণীটি প্রফেসরের একটি খাঁচায় বন্দী করে রেখেছে। সে জানে সেই নিষ্পাপ ক্রিয়েচারের উপর তিনি কেমন ভয়ঙ্কর পরীক্ষা করতে চেয়েছিল। কম্পিউটারের শত শত ভিডিও ছিল, প্রতিটিতে আলাদা তথ্য। মিনা শুধু জানতে চেয়েছিল শেষ পর্যন্ত কি ঘটেছিল। সে শেষ ভিডিওটা চালায়, সেখানে দেখা যায় প্রফেসর নিজেকে এবং সেই ফেয়ারিটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। মারা যাওয়ার আগে তিনি জঙ্গলে আটকে থাকা ভবিষ্যতের মানুষদের জন্য একটি বার্তা রেখে যায়। সন্ধ্যাবেলায় যেদিকে পাখিরা উড়ে যায় সেই দিকেই দৌড়াবে, তাহলে এই জঙ্গল থেকে বের হতে পারবে। শেষে তিনি বলে যদি কেউ বেঁচে শহরে পৌঁছাতে পারে দয়া করে আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার সব রিসার্চ ধ্বংস করে দিও, আমি খুব বড় ভুল করেছি। তারপর তিনি উপরে যায়। দুইটি গুলির শব্দ শোনা যায়, স্পষ্ট বোঝা যায় তিনি প্রথমে ফেয়ারিটিকে হত্যা করেছে, তারপর নিজেকে গুলি করেছে। সেদিন রাতে চারজন আশায় উৎফুল্ল হয়েছিল। ওয়াচাররা তাদের সেফ হাউজে পুরোপুরি ধ্বংস করে দেয়। আজ তাদের যে কোনোভাবেই জঙ্গল ছাড়তে হবে, কারণ রাত হলে আর লুকানোর কোনো জায়গা থাকবে না। ওরা জঙ্গলের বাইরে যাওয়ার পথে হাঁটা শুরু করে। প্রফেসর যেসব পাখির কথা বলেছিল তারা সন্ধ্যায় উড়বে, কিন্তু এত দেরি করা যাবে না। তাই মিনা নিজের কাছে থাকা টিয়া পাখিটিকে উড়তে মুক্ত করে দেয়। সে যেদিকে উড়ে যায় ওরা সেই দিকেই হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি কবরের কাছে এসে পৌঁছায়। ম্যাডলিন বলে অনেককাল আগে এরা মানুষদের সঙ্গে থাকতো, কিন্তু মানুষ তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ফাঁদে ফেলে এখানে বন্দি করে চলে গেছে। কয়েক ঘন্টা যাত্রার পর ওরা একটি নদীর কাছে পৌঁছায়। সেখানে প্রফেসরের রেখে যাওয়া একটি নৌকা দেখা যায়। তাদের আনন্দ আর শেষ হয় না, কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না, কারণ অন্ধকার নেমে এসেছে। ওয়াচারদের বের হওয়ার সময় হয়ে এসেছে। ওরা দ্রুত নৌকায় উঠে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে কারো চিৎকার শোনা যায়। পিছনে তাকিয়ে দেখে কেয়ারার স্বামী, সে ভয়ঙ্কর ভাবে আহত, সাহায্যের জন্য ডাকছে। বাকিরা নৌকায় উঠে গেছে, ড্যানিয়েল একাই তাকে বাঁচাতে যায়। সে কেয়ারার স্বামীকে টেনে নৌকার দিকে আনতে চেষ্টা করে, কিন্তু তখনই নৌকায় থাকা অন্যরা দেখে ওটা মোটেও মানুষ নয়, ওটা ছিল ওয়াচার। সে মুহূর্তের মধ্যে ড্যানিয়েলকে ঠিক একই রূপে বদলে ফেলে। তারা কিছু করতে পারে না, ওয়াচারটি ড্যানিয়েলকে হত্যা করে। তবে তারা জানতো ওয়াচাররা নদী পার হতে পারবে না, তাই বাকিরা নদী পার হয়ে অবশেষে শহরে পৌঁছায়। আর মুভির আসল কাহিনী শুরু হয় এখান থেকেই। শহরে পৌঁছানোর পর তিনজন আলাদা পথে চলে যায়। কয়েকদিন পর মিনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় ডক্টর মার্টিনের রিসার্চের ডাটা ধ্বংস করতে, কিন্তু ডাটা ডিলিট করার আগেই সে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়। আর সেই টেপ থেকেই মিনা জানতে পারে এক অদ্ভুত ভয়ঙ্কর সত্য।
হাজার হাজার বছর আগে যখন মানুষ আর ফেয়ারিরা একসঙ্গে বাস করত, তখন তাদের মধ্যে বিয়ে হতো। মানুষ এবং ফেয়ারির মিলনে যে সন্তান জন্মাতো, তাদের মধ্যে মানুষ ও ফেয়ারি দুজনের গুণই থাকতো। সেই সন্তানদের বলা হতো হাফলিং। হাফলিংদের একটি অসাধারণ ক্ষমতা ছিল, তারা রূপ বদলাতে এতটাই নিখুঁত, অন্য কাউকে অনুকরণ করতে পারত যে তারা মৃত মানুষের রূপও ধরতে পারত। প্রফেসর মনে করতেন যেদিন মানুষ ফেয়ারিদের গর্তে বন্দি করেছিল, ঠিক সেই সময় কিছু হাফলিং চুপি চুপি মানুষের মাঝে নিজেদের রূপ বদলে থাকতে শুরু করে, আর তারা আজও মানুষের সমাজে বিভিন্ন রূপে মিশে আছে। মিনা যখন প্রফেসরের অফিসে পৌঁছায় তদন্ত শুরু করে, তখন কিছু ছবি তার হাতে আসে, যা দেখে সে হতবাক হয়ে যায়। ছবিতে প্রফেসর পাশে যে মহিলা দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, ম্যাডলিন। অর্থাৎ ম্যাডলিনই ছিল প্রফেসরের স্ত্রী। মিনা বুঝতে পারে না ম্যাডলিন কেন তাকে এই সত্য কথা বলেনি। এই বিভ্রান্তি নিয়ে সে কিয়ারার কাছে যায় এবং তাকে জানায় যে ম্যাডলিনের সঙ্গে আমরা জঙ্গলে দেখা করেছি, সে আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী। কিন্তু সে আমাদের সত্য কথা বলে না, কারণ সে মানুষ নয়, সে মানুষের রূপ ধারণ করা ফেয়ারি। মিনা আরও বলে, রিসার্চের সময় আমি জানতে পেরেছি অনেক বছর আগে প্রফেসরের স্ত্রী ম্যাডলিন ক্যান্সারে মারা গিয়েছিল। এটা শুনে কিয়ারা হতভম্ব হয়ে যায়। তাহলে জঙ্গলে এতদিন তাদের সঙ্গে থাকা ম্যাডলিনকে? মিনা ধীরে ধীরে সবকিছু মিলিয়ে বুঝে ফেলে। প্রফেসর স্ত্রী হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছিল। তিনি যেভাবেই হোক তাকে ফিরে পেতে চেয়েছিল। যখন তিনি রূপ বদলাতে পারা ফেয়ারিদের খুঁজে পায়, যে ছোট্ট মেয়েটি নিখুঁত রূপে তার সামনে এসেছিল তাকে খাঁচায় বন্দি করে। তিনি তার স্ত্রী ম্যাডলিনের ছবি দেখিয়ে সেই ফেয়ারিটিকে ঠিক তার মতো করে গড়ে তোলে, কারণ ওই ফেয়ারিটি অন্যদের মতো ছিল না, সে দিনের আলোতেও বের হতে পারত। মিনা বলে, আমি ম্যাডলিনকে এখানে ডেকে এনেছি, আমাদের যেভাবেই হোক তাকে আবার জঙ্গলে ফেরত পাঠাতে হবে। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসা মানুষটিকে দেখে মিনার নিঃশ্বাস আটকে যায়। ওটা আসলে কিয়ারা ছিল, অর্থাৎ এতক্ষণ যে তার সঙ্গে ছিল সে আসলে ম্যাডলিন। সে কিয়ারার রূপ ধারণ করেছিল। কিয়ারা ঘরে ঢোকার সাথে সাথেই ম্যাডলিন হঠাৎ কিয়ারার স্বামীর রূপে বদলে গিয়ে তাকে অচেতন করে ফেলে। মিনা চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি চাইছোটা কি? ম্যাডলিন রাগে ফেটে পড়ে, আমি ফেয়ারিদের মধ্যে সবচেয়ে আলাদা এক প্রাণী। আমার সাথীরা সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করত। কেউ আমাকে গ্রহণ করতে চায় না, কারণ আমি ছিলাম আলাদা। আমি জঙ্গলে একা হয়ে পড়েছিলাম, মানুষের মতো বাঁচতে চাই, মানুষের মতো বাইরে বেরিয়ে তাদের মধ্যে থাকতে চাইতাম। একদিন প্রফেসর আসে, সে আমাকে খাঁচায় বন্দি করে, বলে যদি আমি তার স্ত্রীর রূপ নেই তবে সে আমাকে জঙ্গল থেকে মুক্তি দেবে। আমি রাজি হই। সে আমাকে ম্যাডলিনের মতো চলাফেরা, কথা বলা সবকিছু শিখিয়েছে। কিন্তু পরে সে আমাকে হত্যা করার চেষ্টা করে, আর তার আগেই আমি তাকে মেরে ফেলি। তোমরা মানুষ, তোমাদের উপর কখনো ভরসা করা যায়নি আর যাবে না। এখন তুমি আমার সত্য জেনে গেছো, তাই তোমাকেও মরতে হবে। তোমাকে মেরে তোমার রূপে আমি মানুষের মধ্যে বেঁচে থাকবো। এটা বলে ম্যাডলিন মিনার রূপ ধারণ করে এবং মিনার গলা টিপে ধরে। তখন মিনা কেঁপে উঠে বলে, প্রফেসর কি তোমাকে বলেনি তুমি কেন দিনের বেলায় বাইরে আসতে পারো? কারণ তুমি হাইব্রিড, অর্ধেক মানুষ অর্ধেক ফেয়ারি। তুমি মানুষ ও ফেয়ারি দুদলের মধ্যেই বাঁচতে পারো। বিশ্বাস করো, একা থাকা কেমন আমি জানি, কিন্তু তুমি একমাত্র হাফলিং নও। তোমার মতো আরো অনেকে মানুষের মধ্যে রয়ে গেছে অদৃশ্য রূপে। এই সত্য শোনার সাথে সাথেই ম্যাডলিনের শরীর বদলে যেতে থাকে। তার আসল রূপ প্রকাশ পায়, পিঠে ডানা গজিয়ে ওঠে। ডানা মেলে সে উড়ে যায়, মিনাকে সেখানেই ফেলে রেখে। তারপর কয়েক সপ্তাহ পরে দৃশ্য দেখা যায়, মিনা তার বোনের সঙ্গে থাকতে শুরু করেছে। সে বোনকে বলে, হয়তো সেই ফেয়ারি এখনো আমার পেছনে অনুসরণ করছে। বোন তাকে সান্ত্বনা দেয়, ভয় পেও না, এমন কিছুই হবে না। কিন্তু গল্পের একদম শেষে দেখা যায় এক ছোট্ট মেয়ে মিনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, ম্যাডলিন। সে এখন মানুষের জগতে নতুন রূপে বাস করছে। এভাবেই গল্পটি এখানে শেষ হয়ে যায়।